বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে, আমার স্ত্রী এবং আমার সাথে যারা এসছেন ঢাকা থেকে, আমরা যারা এসেছি সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রবাসী ভাই বোনেরা, আমি যতটুকু বুঝতে পারছি এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন। আপনারা এখানে অনেকে বেশ হয়তো অনেক দিন ধরে আছেন। আমার কাছে প্লেনে এই কাগজটা দেওয়া হয়েছে, এখানে একটা ড্রাফটিং আছে যে এই অনুষ্ঠানটিতে কি বলবো আমি। আপনারা আপনাদের চোখের সামনেই এখানে আমার কাছে একজন এটা দিয়ে গেল। তা কথার ফাঁকে যখন ওখানে ওনারা কথা বলছিলেন, দোয়া হচ্ছিল, আমি এই ফাঁকে একটু দেখলাম। আমার কাছে দেখে মনে হলো যে এই কাগজটি আমি পড়তে চাইছি না, আমি পড়তে চাইছি না। আমি এতগুলো বাংলাদেশি যখন আমার সামনে আছে, আপনারা যারা এখানে বিভিন্ন কারণে এই দেশে আছেন, আপনাদের সাথে আমি আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয় আজকে বোধহয় সেটাই বোধহয় উপযুক্ত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন এখানে আছেন, আপনারা যেমন দেশের এখানে থেকে কষ্ট করে যেই কষ্টটা করছেন তার বিনিময়ে যেই অর্থটা পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন, সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন, এই দেশটিকে গড়ে ওঠার জন্যও কিন্তু আপনারা কাজ করছেন। অর্থাৎ আপনারা একসাথে কিন্তু ওই নেবে বলা যায় দুটো দেশ গড়ে তুলছেন ধীরে ধীরে। এক নিজের দেশ, দুই যে দেশে আপনারা আছেন সে দেশটি। আসার সময় আমি লাস্ট এসেছিলাম এখানে 2014 সালে, 2014-তে আমি কোকুকে দেখতে এসেছিলাম, আমার ছোট ভাইকে ওইখানে ছিল। তারপরে আমার আর আসার সুযোগ হয়নি। আমি যখন আজকে আসছি, অনেক কিছুর সাথে একটা জিনিস আমার চোখে খুব পড়লো। রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে। শুধু ঢাকাই বা বলি কেন, বাংলাদেশের কম বেশি সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত যখন আসলাম, দেখুন এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমরা কেন দেশে পারবো না? আমি এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আমাদের আরো বাংলাদেশি ভাইরা, প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। হয়তো আমাদেরকে আরেকটু পরিকল্পনা করতে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমি সেরকম বিষয় থেকে আজকে আপনাদের সামনে আমি কতগুলো কথা তুলে ধরতে চাই, আমাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা। যেমন প্রথমে যদি ধরি যে এই যে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম দুই একজনের মধ্যে উনি একজন জানিয়েছেন, এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, ওনার সাথে আমরা কথা বলবো। আমি জানি এখানে অনেকেই জানতে চাচ্ছেন হয়তো কি কি কথা হতে পারে।
এটি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কিছু বিষয়ে কথা বলবো। এখানে প্রথমেই মালয়েশিয়া বলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন অনেক দিন ধরে, যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে, আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, এটি যেরকম একটা আছে। একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। একই সাথে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এইগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা যেটা জানি, মালয়েশিয়া বললেই আমরা মনে করি যে ঠিক আছে শ্রমিক, এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে সবাই শ্রমিক। ইভেন আমিও একজন শ্রমিক, আমি যখন কাজ করছি আমিও শ্রমিক, হয়তো ডিফারেন্ট প্যাটার্নের শ্রমিক, কিন্তু আমিও একজন শ্রমিক। কাজেই বাংলাদেশ থেকে যারা আসবেন, সেটা মালয়েশিয়া হোক, পৃথিবীর অন্য কোনো দেশে হোক, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। এই যে এখান থেকে আমি চায়নাতে যে যাব, এখান থেকে সেখানে তাদের সাথে আলাপ করব, এখানে মালয়েশিয়ানদের সাথে আলাপ করব, এর মধ্যে আমাদের জার্মানদের সাথে আলাপ হয়েছে, জাপানিজদের সাথে আলাপ হয়েছে, আমাদের ব্রিটিশদের সাথে আলাপ হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো আমরা ডেভেলপ করতে চাই, এগুলোকে আমরা আপগ্রেড করতে চাই। কি আপগ্রেড করতে চাই? আমরা কাজ করছি, আমরা বের করার চেষ্টা করছি যে আমাদের দেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 1.5 কোটি মানুষগুলো সাধারণত কি ধরনের কাজ করছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। যেমন ধরেন, আমরা যদি জাপানের কথা ধরি, জাপানিজদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তারা তাদের দেশে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, এখান থেকে তো খুব বেশি দূরে না, তাদের দেশের পপুলেশন কিন্তু এখন মাইনাসের দিকে, অর্থাৎ তাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম বা ইয়াং মানুষের সংখ্যা কম, তাদের দেশে কমে যাচ্ছে ধীরে ধীরে। ফলে তাদের বড় দুটো সমস্যা দেখা দিচ্ছে। এক, তাদের যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমিগুলোতে তাদের কাজ করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তারা পাচ্ছে না। 2, যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাদের একটা সমস্যা হচ্ছে তাদের কেয়ারটেকার তারা পাচ্ছে না। বয়স্ক মানুষদেরকে যে লুক আফটার করতে হবে, তাদের মিল ফ্যাক্টরিতে হয়তো রোবট কাজ করছে, কিন্তু রোবট তো আর মানুষকে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। মানুষের তো হিউম্যান টাচ দরকার, হিউম্যান ফিলিংস দরকার, এখন কেয়ারার দরকার। এখন সেই দেশে যদি আমরা, জাপানে যদি আমরা মানুষ এমনি দিতে চেষ্টা করি, তাহলে কিন্তু তারা নিতে পারবে না। কারণ জাপান, আপনারা জানেন, আমরা মোটামুটি জানি, একটু কনজারভেটিভ সোসাইটি 1 নম্বর, এবং জাপানিজ লোকজন সাধারণত জাপানিজ তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে না। তো এখন আমরা যদি সেখানে মানুষ পাঠাই, তাহলে যেটা আমাদের করতে হবে, তাদের কালচার মিনিমাম একটা ট্রেনিং দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, তাদের ফার্মিংটা কি টাইপের হয় সেটা ট্রেনিং দিতে হবে। তৃতীয়ত, হেলথ কেয়ারের যেটা, তাদের কাজটা কি হবে, শুধু পাঠিয়ে দিলে তো হবে না। যদি পুরুষ হোক নারী হোক, যদি হেলথ কেয়ারের হিসাবে যায়, হেলথ কেয়ারের মিনিমাম বেসিক কতগুলো ট্রেনিং আছে,
বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, বিভিন্ন ধরনের এলডারলি পেশেন্ট থাকে বা এলডারলি লোকজন থাকে, এক একজনের সবার তো এক রকমের হেলথ কেয়ার লাগে না, বিভিন্ন ক্যাটাগরির আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ভাষাটা, কাজেই তাদেরকে একটা ভাষা শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। কাজে আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করছি, একটু সময় লাগবে, আমরা সেভাবে করে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের ইনস্টিটিউশনের ভাষাগুলোকে। ঠিক একইভাবে ইউরোপের ক্ষেত্রে বলুন, ইভেন আমরা চেষ্টা করছি আগামী, আমাদের এখানে আমাদের লেবার মিনিস্টার সাহেব আছেন বসে, আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল মানুষ যাবেন তাদেরকে আমরা বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা শিখিয়ে তাদেরকে পাঠাবো, যাতে করে আমি জানি এখানে ঘরে উপস্থিত আপনাদের পরিচিত কেউ আছে কিনা, যদি পরিচিত কেউ থাকে যারা সৌদি আরবে বা কাতারে বা কুয়েতে এইসব দেশে কাজ করে, খেয়াল জিজ্ঞেস করে দেখবেন কথা প্রসঙ্গে যদি পরিচিত কেউ থাকে। অনেক লোক আছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই 3 দেশ থেকে ধরেন গিয়েছে, 3 জন ব্যক্তি একই সাথে গিয়েছে, কিন্তু ওই 2 দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশে। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স আদব কায়দা শিখে যায়। একটা ঘটনা আপনাদেরকে বলি, এক সাউদি ভদ্রলোক, সে একজন ইন্ডিয়ানকে, সে তার বাসার তার যে ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুল থেকে আনা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। তার কিন্তু একজন বাংলাদেশিও আছে, কিন্তু বাংলাদেশিকে সে দায়িত্বটা দেয় না, কিন্তু আর সবকিছু মোটামুটি তাকে সুবিধা দিচ্ছে হয়তো। তা একদিন ওই বাংলাদেশি তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বস, আপনি আমাকে বাচ্চাদেরকে দেন না কেন? তো বলে যে, দেখ তুই সবই ভালো, সবকিছু আছে বুঝলাম, কিন্তু তুমি তো ইংরেজি বলতে পারো না, আর ওই যে ইন্ডিয়ানটা আছে ও ইংরেজি বলতে পারে, ফলে যেটা হচ্ছে আমার বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় আসে তখন কিন্তু তারা ওর সাথে কথা বলে, ও তাদের সাথে কথা বলে, ভালো মন্দ সবকিছু কথা বলতে বলতে আসতে পারে, ওদের কোনো সুবিধা অসুবিধা বলতে পারে, কিন্তু তুমি তো সেটা পাচ্ছ না, সেই জন্য তোমাকে আমি ওখানে দিচ্ছি না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে এই সমস্যাগুলো হয়। তো আমরা যদি আমাদের যারা যায় বিভিন্ন, যেমন কাতারে, কাতারে খুব সম্ভব তাই তো, কাতারে না 6,000 ড্রাইভার নেবে, তাদেরকে এখন ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তাদেরকে একটা বেসিক ইংলিশ ক্লোজ দেওয়া হবে, আর এমনি যেগুলো টেকনিক্যাল ট্রেনিং আছে সেগুলো দেওয়া হবে। তার ফলে আমরা যদি আমাদের মানুষদেরকে এইভাবে প্রস্তুত করে পাঠাতে পারি তাহলে কি হবে, ভ্যালু অ্যাড, অর্থাৎ আপনি তো পরিশ্রম করছেন, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, আপনি পরিশ্রম করছেন, 15 ঘন্টা হোক পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে কোনো, আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখন ঘন্টায় 100 টাকা পান, তখন আপনি ঘন্টায় 300 টাকা পাবেন। সেটা আপনার জন্য লাভ হচ্ছে, আপনার পরিবারের জন্য লাভ হচ্ছে, আর আলটিমেটলি দেশের জন্য তো অবশ্যই লাভ হচ্ছে। তো আমাদের এখন গোলটা হচ্ছে এটা, আমরা বাংলাদেশ থেকে যে সকল দেশে প্রবাসী আমাদের যারা বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা যান, আমরা চাচ্ছি এনাদেরকে আমরা এইভাবে ট্রেনিং দিতে, এইভাবে ট্রেনিং দিয়ে পাঠাতে, অর্থাৎ এই সেক্টরটাকে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে। এখন আসলে এটা গেলে সংক্ষেপে একটি বিষয়, আমাদের আরেকটি চিন্তা ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু বিদেশে আছেন, সারাক্ষণ মন তো দেশে পড়েই থাকে সবার, হয়তো অনেকেরই ফ্যামিলি আছে, তারপরেও দেশে মন পড়ে থাকে, হয়তো প্রতি 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অন্তর অন্তর মাঝে মাঝে ফ্যামিলির সাথে হয়তো টুকটাক মেসেজ আদান প্রদান করছেনই আপনারা কম বেশি সবাই। এখন নিশ্চয়ই আপনারা একটা ইনসিডেন্ট বা ঘটনা তো না, একটা অনুষ্ঠান গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর্মি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছে। আর্মি স্টেডিয়ামে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে নিশ্চয়ই দেখেছেন সবাই আর্মি স্টেডিয়াম, সেখানে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের একটা ফুটবল খেলা হয়েছে। এই খবরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, গতকাল হয়েছে, আজকের পত্র থেকে এসছে। এখন আপনারা বলতে পারেন যে এটা কি এমন গুরুত্বপূর্ণ খবর, যারা দেখেছেন বা ডিটেলটা দেখেছেন তাদের হয়তো জানা আছে, সবার না জানা যেহেতু হয়তো নেই, সেই জন্য আমি কথাটা বলি। এই যে অনুষ্ঠানটি হয়েছে, প্রাইমারি গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটা হয়েছে, এই অনুষ্ঠানতে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল, 22 লক্ষ বাচ্চা। এবং এই 22 লক্ষ বাচ্চা যে পার্টিসিপেট করেছিল, এখানে ইভেন্ট হয়েছিল 1,23,000টা ইভেন্ট হয়েছিল। আপনারা বলতে পারেন, হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে, ঠিক আছে ভালো কথা হলো, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, ফুটবল খেলেছে। লক্ষ্য কিন্তু সেটা না, লক্ষ্যটা কিন্তু অন্য জায়গায়। অর্থাৎ দেখুন, একটা সমস্যা, এটা পৃথিবীর অনেক দেশেই আছে, বাংলাদেশেও একটা আছে, এই সমস্যাটা আছে।
এখন এই সমস্যাটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং একই সাথে আপনাকে আরো অনেকগুলো পরিকল্পনা চিন্তা করতে হবে। আসুন সমস্যা কি সেটা আমরা তুলে ধরি সংক্ষেপে। সমস্যাটা হচ্ছে ড্রাগের একটা সমস্যা, আপনারা জানেন কম বেশি আমাদের সমাজে আছে। এখন একটা বাচ্চা, সে প্রাইমারি স্কুলের বাচ্চা হোক, সে সেকেন্ডারি স্কুলের বাচ্চা হোক, ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চা হোক, অর্থাৎ বয়সটা কত, 8 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর, এই যে বাচ্চাটা, এই 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 বয়সের বাচ্চারা যারা, এদের কিন্তু মানসিক এবং শারীরিক অসম্ভব এনার্জি থাকে। আমরা এই বয়সটা পার হয়ে এসেছি, কাজে আমরা জানি এই গাছে উঠে যাচ্ছে, এই দেওয়ালে উঠে যাচ্ছে, এই পুকুরে ঝাঁপ দিচ্ছি, কিছু একটা করছি, মানে অর্থাৎ কিছু একটা করতে ইচ্ছা করে, সারাক্ষণ মাইন্ড কাজ করছে, মন কাজ করছে, সারাক্ষণ ব্রেন কাজ করছে, এবং আমরা সেটা তো বার্ন করতে হবে কোথাও। এখন দেখেন দেশে খেলার মাঠগুলো হয় দখল হয়ে গিয়েছে, এই গল্প বলে তো আর লাভ নেই, এটা কম বেশি সবাই আমরা জানি। খেলার মাঠ বলতে গেলে নেই দেশে। আচ্ছা, শহরগুলোতে বলতে গেলে ঢাকা শহরে তো নেই, বড় শহরগুলোতেও খুব লিমিটেড। এখন এই বাচ্চাগুলোকে তো আপনার একটা এভিনিউ দিতে হবে, তাদের যে এনার্জিটা, মানসিক এবং শারীরিক যে এনার্জিটা, তো বার্ন করার জায়গা দিতে হবে। আপনি যখন তাকে খেলার সুযোগ দিবেন না, বন্ধ করে দিবেন, আপনি যখন তার, অনেকের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এখানে আপনারা আছেন অনেকে, আপনারা যে আমাদের বিভিন্ন জাতীয় দিবস হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, 21শে ফেব্রুয়ারি, অনেকেই আপনারা কিন্তু গান করেন, অনেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, অনেকে কেরাত প্রতিযোগিতা করেন, স্পোর্টসে অনেকে ভালো আছেন। এই যে আপনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো, একটা মানুষ, বাচ্চারা যারা আছে, যে বাচ্চাগুলোর আমি কথা বললাম, এই বাচ্চাগুলোর মধ্যে তো এই এনার্জিটা আছে এবং তাদের এই কোয়ালিটি আছে। অনেকের কারো গান শিখতে ইচ্ছা করে, কারো নাচ শিখতে করে, কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে, কারো কেরাত প্রতিযোগিতা করতে ইচ্ছা করে। এখন আমাদের এরা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, আমাদেরকে তো উপায় বের করে দিতে হবে যে সে যাতে সঠিক ডাইরেকশনে থাকে। এরকমই একটি ডাইরেকশন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার মাঠে ফিরে নিয়ে আসি। সারাদিন ফেসবুক থাকা অথবা অন্য কোনো আকর্ষণ থেকে, অন্য কোনো কিছুর ভিতর থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে। এবং সে কারণেই এই প্রাইমারি স্কুলে আমরা খেলার আয়োজন করেছি। শুধু তো ফুটবল হয়েছে, ইনশাল্লাহ অন্য স্পোর্টস, অর্থাৎ একটি বাচ্চা, আমাদের মূল যেটি পরিকল্পনা হচ্ছে, লং টার্ম যেটি পরিকল্পনা হচ্ছে, একটি বাচ্চা, এখানে আপনাদের যাদের ফ্যামিলি আছে, যাদের ছেলেমেয়েরা আছে স্কুলে, আপনি দেখেন বাচ্চা যখন সকালে স্কুলে যাচ্ছে, খেলাধুলা লেখাপড়া সব করে যখন সে বিকেলে বা সন্ধ্যায় বাসায় আছে, তখন কিন্তু সে অসম্ভব টায়ার্ড থাকছে, কোনো রকমে হোমওয়ার্কটা করে ধাপাস ঘুমিয়ে পড়ছে সে, তাই না? তাই তো বিষয়টা। অর্থাৎ আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে, অথবা অন্য যে তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভ ভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সবকিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করে। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে 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 এদেরকে বের করে নিয়ে আসা। অর্থাৎ আমরা আসার সময় যে সাইনবোর্ডটা দেখলাম, এডুকেশন ফার্স্ট না কি জানি, ওটা দেখলাম না, তুমি দেখালে যে, হ্যাঁ, এডুকেশন ফার্স্ট। এখানে আসার সময় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি দেখিনি, জুবায়েদা উনি দেখেছেন, একটা সাইনবোর্ড কোনো এক জায়গায় এয়ারপোর্ট রোডে লেখা ছিল এডুকেশন ফার্স্ট, এডুকেশন ফার্স্ট, বিরাট একটা জায়গায় লেখা ছিল, উনি আমাকে বললেন এডুকেশন ফার্স্ট। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এটা। আমাদের বাচ্চাদের মধ্যে, আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে গল্প করি, দেখেন রিসেন্টলি আমাদের ইয়াং মেয়েরা বলেন, ছেলেরা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভালো করছে, কিন্তু ইন্টারন্যাশনাল এভিনিউতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। দেখেন যখন আপনি পত্রিকা পড়েন যে মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেরা ক্রিকেটে ভালো করেছে, ভালো লাগে না নিজের কাছে? নিজে তো ভালো, তো এটা তো আমাদেরই সন্তান। আমাদের লক্ষ্যটা ওটাই হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলায় নিয়ে যেতে চাইছি, যে খেলুক। আমরা স্কুল থেকে, সরকার থেকে ব্যবস্থা করবো, স্কুলগুলোতে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করব। আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি, আপনাদের অনেকেরই একটা নাম খুব পরিচিত আছে, নতুন করি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারিকুলাম ছিল, গান, কবি, ছবি আঁকা, এগুলা ছিল। এটার সাথে আমরা নতুন একটা অ্যাড করেছি, নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে স্পোর্টস। নতুন করিতে ওটা আছে, এটা স্পোর্টস। অর্থাৎ আমরা স্কুল লেভেলে, স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটি ভাবে এই পর্যন্ত নতুন করে স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে, এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা স্পোর্টস
5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে না স্পোর্টস, আগামী বছর থেকে এটা শুরু হবে।